আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের 2009 সালে মুক্তি পাওয়া পিকচারের এক অসাধারণ অ্যাডভেঞ্চার ও ইমোশনাল অ্যানিমেশন মুভি আপের গল্প শোনাবো। একটা গম্ভীর চুপচাপ বৃদ্ধ মানুষ, যার জীবনে আর বেঁচে থাকার তেমন কোনো কারণই যেন ছিল না, কিন্তু নিজের সবচেয়ে প্রিয় মানুষের শেষ ইচ্ছা পূরণ করার জন্য সে এমন এক অবিশ্বাস্য অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে যা দেখে পুরো পৃথিবী অবাক হয়ে যায়। কি ছিল সেই স্বপ্ন, কিভাবে বা শুরু হয়েছিল সেই অসাধারণ যাত্রা, আর এ যাত্রায় তার সাথে কি কি ঘটবে তাই দেখতে চলেছি আজকের গল্পে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমাদের পৃথিবী বিখ্যাত এক্সপ্লোরার চার্লস মান্টোসকে দেখানো হয়। চার্লস দেশ বিদেশ ঘুরে বেরিয়ে অজানা স্থান অনুসন্ধান করত আর বিরল সব জীবজন্তুর সন্ধান এনে সবাইকে অবাক করে দিত। একদিন চার্লস দক্ষিণ আমেরিকার প্যারাডাইস ফলস থেকে এক রহস্যময় বিশাল বড় পাখির কঙ্কাল খুঁজে নিয়ে আসে, কিন্তু বিজ্ঞানীরা সেটি পরীক্ষা করে জানিয়ে দেয় কঙ্কালটি নকল বা বানানো। মুহূর্তের মধ্যেই চার্লসের সারা জীবনের অর্জিত সম্মান প্রশ্নের মুখে পড়ে যায়। সবাই তাকে প্রতারক ও মিথ্যাবাদী বলতে শুরু করে, আর এক্সপ্লোরার সোসাইটি থেকেও তার মর্যাদা কেড়ে নেওয়া হয়। কিন্তু চার্লস এত সহজে হার মানার মানুষ ছিল না। সে সবার সামনে ঘোষণা করে সে আবার প্যারাডাইস ফলসে গিয়ে সেই রহস্যময় পাখিটিকে জীবন্ত অবস্থায় পৃথিবীর সামনে নিয়ে এসে প্রমাণ করবে যে সে কখনোই মিথ্যা বলেনি, এবং একটি বিশাল এয়ারশিপ করে তার বিশ্বস্ত কিছু কুকুর নিয়ে আবার প্যারাডাইস ফলসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এতক্ষণ ধরে এই পুরো ঘটনাটা একটি ছোট্ট ছেলে সাদা কালো এক বিশাল টিভির পর্দার সামনে বসে দেখছিল, যার নাম ছিল কার্ল ফ্রেডরিকসন। সে ছিল খুবই শান্ত, লাজুক আর অ্যাডভেঞ্চার প্রেমী। চার্লস মান্টোজই ছিল তার জীবনের সবচেয়ে বড় আদর্শ। টিভি দেখা শেষ করে কার্ল একটি বেলুন হাতে নিয়ে বাড়ির পথে হাঁটতে থাকে, কিন্তু হঠাৎ একটি পুরনো বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলে কৌতূহলবশত সেই বাড়িটির ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে তারই বয়সী একটি মেয়ে এলির সঙ্গে পরিচিত হয়। এলি ছিল খুবই চঞ্চল। এলিও চার্লস মান্টোজের বড় ভক্ত ছিল এবং নিজের কল্পনায় একটি এয়ারশিপ চালিয়ে খেলছিল। এলি হঠাৎ করে কথা বলাতেই কার্লের হাত থেকে বেলুনটি ছুটে সিলিংয়ে আটকে যায়। এলির কথায় কার্ল সেটি নামাতে গিয়ে সিলিং থেকে নিচে পড়ে যায়। এরপর এলি আবারও রাতে কার্লের ঘরে চলে আসে। সেখানে সে কার্লকে তার অ্যাডভেঞ্চারের একটা বই দেখায়। বইটাতে সে নিজের সব স্বপ্ন লিখে রেখেছিল, আর সেই স্বপ্নগুলোর মধ্যে সবচেয়ে বড় ইচ্ছা ছিল একদিন প্যারাডাইস ফলসে গিয়ে নিজের চোখে জায়গাটা দেখা। কার্লও এলির সেই স্বপ্নটা নিজের স্বপ্নের মতোই ধরে নেয়। এভাবেই ধীরে ধীরে তাদের বন্ধুত্ব আরও গভীর হতে থাকে। সময়ের সাথে সাথে তারা বড় হয় আর শেষ পর্যন্ত একে অপরকে বিয়ে করে নেয়। বিয়ের পর কার্ল আর এলি সেই পুরনো ভাঙাচোরা বাড়িটাকেই নিজের হাতে সাজিয়ে গুছিয়ে স্বপ্নের বাড়িতে পরিণত করে। এলি একটি চিড়িয়াখানায় গাইডের চাকরি নিয়ে নেয় এবং সেখানে কার্ল বেলুন বিক্রি করত, আর এভাবেই দুজন খুব সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না। একদিন তারা জানতে পারে এলি কোনোদিনই মা হতে পারবে না। এই খবরটা এলিকে ভেতর থেকে একেবারে ভেঙে দেয়। এলির এমন মন খারাপ দেখে কার্ল তার ছোটবেলার অ্যাডভেঞ্চার বইটা আবার তার হাতে তুলে দেয়। কার্ল তাকে মনে করিয়ে দেয় তাদের এখনও একটা বড় স্বপ্ন বাকি আছে, একদিন প্যারাডাইস ফলসে যাওয়ার স্বপ্ন। এরপর দুজন মিলে তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে একটি কাচের জারে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করে প্যারাডাইস ফলসে যাওয়ার জন্য। কিন্তু ভাগ্য যেন বারবার তাদের স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায়। কখনো গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, কখনো হসপিটালের বিল কিংবা ঝড়ে বাড়ির উপর গাছ ভেঙে পড়ে, আর প্রতিবারই বাধ্য হয়ে তাদের সেই স্বপ্নের জার ভেঙে সব টাকা খরচ করতে হয়। এভাবেই একবার দুবার নয়, অসংখ্যবার তাদের স্বপ্নটা পিছিয়ে যেতে থাকে। দেখতে দেখতেই যৌবন পেরিয়ে দুজনেই বৃদ্ধ হয়ে যায়, অথচ প্যারাডাইস ফলসে যাওয়ার সেই স্বপ্নটা এখনও কেবল স্বপ্নই রয়ে যায়। এরই মধ্যে একদিন ঘর পরিষ্কার করতে গিয়ে কার্লের চোখ পড়ে দেয়ালে আঁকা এলির সেই ছোটবেলার স্বপ্নটার দিকে। আর দেরি না করে কার্ল দুটো বিমানের টিকিট কিনে নিয়ে আনে। সে ঠিক করে এবার যেভাবেই হোক এলির সেই স্বপ্নটা পূরণ করবে। সব কিছু এলির কাছে সারপ্রাইজ রেখে কার্ল এলিকে নিয়ে তাদের একটি প্রিয় স্থানে নিয়ে যায়। কিন্তু ভাগ্য যেন এবারও তাদের সঙ্গে নিষ্ঠুর খেলাই খেললো। হঠাৎ করেই এলি অসুস্থ হয়ে পড়ে, আর ঠিক পরের দিনই এলি চিরদিনের জন্য কার্লকে একা রেখে পৃথিবী থেকে বিদায় নেয়। প্রিয় মানুষটিকে হারানোর পর কার্লের জীবন যেন এক মুহূর্তেই থেমে যায়।
যে মানুষটা একসময় হাসি খুশি ছিল সে ধীরে ধীরে একা, নীরব আর ভীষণ গম্ভীর একজন মানুষে পরিণত হয়। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে কার্লের বাড়ির চারপাশে একের পর এক বড় বিল্ডিং আর নির্মাণ কাজ শুরু হয়ে যায়। সবাই মোটা অঙ্কের টাকা দিয়ে বাড়িটা কিনতে চাইলেও কার্ল কোনোভাবেই রাজি হয় না, কারণ এই বাড়ির প্রতিটি কোণায় জড়িয়ে ছিল এলির অসংখ্য স্মৃতি। এরই মধ্যে একদিন কার্লের বাড়ির দরজায় কড়া নাড়ে রাসেল নামের একটি ছোট্ট ছেলে। সে ছিল উইল্ডারনেস এক্সপ্লোরার্স নামের একটি স্কাউট দলের সদস্য। একটি বিশেষ ব্যাজ পাওয়ার জন্য তাকে একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করতে হতো। রাসেল নিজের পরিচয় দিয়ে কার্লকে বলে, বলুন তো আমি আপনার কি সাহায্য করতে পারি। কিন্তু কার্ল কোনো সাহায্যই নিতে চাইছিল না। সে বারবার রাসেলকে বাড়ি থেকে চলে যেতে বলছিল। তবুও রাসেল একের পর এক প্রশ্ন করে যাচ্ছিল আর বলছিল, আপনার জন্য আমি কি করতে পারি। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে কার্ল তাকে এড়িয়ে যাওয়ার জন্য মজা করে বলে, একটি স্নাইপ নামের বিরল পাখি আমাকে খুব বিরক্ত করছে, যদি পারো আগে ওই পাখিটাকে খুঁজে নিয়ে আসো। কার্ল ভেবেছিল এমন কথা শুনে রাসেল নিশ্চয়ই চলে যাবে। সেদিন তার বাড়ির সামনে নির্মাণ কাজের সময় অসাবধানতাবশত একটি মেশিন কার্লের বাড়ির সামনের পোস্ট বক্সটি ভেঙে ফেলে। আর এই পোস্ট বক্সটি ছিল এলির নিজের হাতে সাজানো, যা কার্লের কাছে ছিল অমূল্য একটি স্মৃতি। প্রিয় মানুষের সেই স্মৃতিটা ভেঙে যেতে দেখে কার্ল আর নিজেকে সামলাতে পারে না। রাগের মাথায় সে নির্মাণ কর্মীকে তার লাঠি দিয়ে আঘাত করে বসে। ঘটনাস্থলেই পুলিশ এসে কার্লকে নিয়ে যায়। পরে আদালত জানায় কার্ল ইচ্ছাকৃতভাবে বড় কোনো অপরাধ করেনি, কিন্তু তার বয়স, একাকিত্ব আর আচরণের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় তাকে একটি বৃদ্ধাশ্রমে পাঠানো হবে। এই খবর শুনে কার্ল মন খারাপ করে শেষবারের মতো নিজের প্রিয় বাড়িতে ফিরে আসে। পরের দিন সকালে বৃদ্ধাশ্রমের লোকজন কার্লকে নিয়ে যাওয়ার জন্য তার বাড়িতে এসে হাজির হয়। কার্ল তখন শান্তভাবে তাদের বলে, আপনারা একটু বাইরে অপেক্ষা করুন, আমি শেষবারের মতো আমার বাড়িটা একবার দেখে আসি। লোকগুলো বাইরে অপেক্ষা করতে থাকে আর ঠিক তখনই হঠাৎ পুরো বাড়িটা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যেই ছাদের ভেতর থেকে হাজার হাজার রঙিন বেলুন আকাশে উড়ে যেতে শুরু করে। এরপর যা হয় তা দেখে আশেপাশের সবাই অবাক হয়ে যায়। সেই বেলুনগুলোর টানেই পুরো বাড়িটা মাটি ছেড়ে ধীরে ধীরে আকাশে ভেসে ওঠে। আসলে এই বাড়িটা শুধু একটি বাড়ি ছিল না, এটা ছিল কার্ল আর এলির সারা জীবনের স্মৃতি। তাই সেই স্মৃতিকে ফেলে না রেখে নিজের প্রিয় মানুষের শেষ স্বপ্ন পূরণ করতেই কার্ল পুরো বাড়িটাকে সঙ্গে নিয়ে প্যারাডাইস ফলসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। দেখা যায় বাড়ির চারপাশে বড় বড় কাপড়ের পাল লাগানো ছিল, যাতে বাতাসের দিক বুঝে সে বাড়িটাকে নিয়ন্ত্রণ করতে পারে। বহু বছর পর নিজের স্বপ্নের পথে যাত্রা শুরু করায় কার্লের মুখে আবারও হাসি ফুটে ওঠে। কিন্তু ঠিক তখনই হঠাৎ দরজায় টকটক শব্দ হয়। প্রথমে কার্ল ভাবে হয়তো সে ভুল শুনেছে, কিন্তু শব্দটা বারবার হতে থাকলে সে দরজা খুলে অবাক হয়ে যায়। দেখে দরজার বাইরে ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে রাসেল। কার্ল অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? তখন রাসেল জানায়, গতকাল সেই স্নাইপ পাখিটাকে খুঁজতে খুঁজতে আমি তোমার বারান্দায় ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম ভাঙার পর দেখি আমি আকাশে উড়ছি। প্লিজ আমাকে ভেতরে ঢুকতে দাও। রাসেল ছিল ভীষণ চঞ্চল। ঘরের ভেতরে ঢুকেই সে কার্লকে একের পর এক প্রশ্ন করতে শুরু করে। এতে কার্ল এতটাই বিরক্ত হয়ে যায় যে সে কান বন্ধ করে ফেলে এবং সিদ্ধান্ত নেয় বাড়িটির কিছু বেলুন কেটে দিয়ে আবার নিচে নেমে যাবে, তারপর রাসেলকে তার বাড়িতে পৌঁছে দেবে। কিন্তু ঠিক তখনই সামনে এগিয়ে আসে বিশাল এক কালো মেঘের ঝড়। প্রচণ্ড বাতাসে পুরো বাড়ি দুলতে শুরু করে, আর ঘরের ভেতরে এলির স্মৃতিবিজড়িত জিনিসপত্র পড়ে যেতে দেখে কার্ল সেগুলো বাঁচানোর জন্য ছুটে বেড়ায়। এই ধকলের পর কার্ল ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ধীরে ধীরে সেই ঝড় বন্ধ হয়ে যায়, আকাশ শান্ত হয়। তখন রাসেল কার্লকে বারবার ডেকে জাগিয়ে তোলে। এরপর রাসেল তার সঙ্গে থাকা কম্পাসের মতো একটি ডিভাইস বের করে কার্লকে জানায়, আমার ডিভাইসটা থেকে আমি বুঝতে পারছি আমরা এখন দক্ষিণ আমেরিকার কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু কার্ল প্রথমে এই কথা বিশ্বাস করতে চায় না। সেভাবে এত দ্রুত কিভাবে তারা এখানে পৌঁছাতে পারে। তাই সে বাড়িটাকে আবার নিচে নামানোর চেষ্টা শুরু করে। কিন্তু বিপদ তখনই শুরু হয়। বাড়িটি মেঘে ঢাকা এই এলাকার মধ্যে দিয়ে নামতে গিয়ে বড় বড় পাথরের সঙ্গে ধাক্কা খেতে থাকে, আর সেই ধাক্কায় কার্ল আর রাসেল সেই বাড়ি থেকে পড়ে যায়। তারা কোনো মতন সেখানে থাকা একটি পানির পাইপ ধরে ফেলে।
যে কোনো মুহূর্তে সব কিছু শেষ হয়ে যেতে পারে বুঝতে পেরে কাল প্রাণপণে বাড়িটাকে সামলানোর চেষ্টা করে। অনেক কষ্টের পর রাসেল তাকে সাহায্য করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর তখন ওই কার্ল নিজের চোখে দেখতে পায় রাসেল মিথ্যা বলেনি, তারা সত্যিই দক্ষিণ আমেরিকায়, আর তাদের স্বপ্নের জায়গা প্যারাডাইস ফলস এখন একেবারেই কাছে। প্যারাডাইস ফলসে যেতে হলে তাদের আরও কিছুটা দূর যেতে হতো, তাই কার্ল বাড়িটিকে আবার আকাশে ভাসিয়ে রেখে এবং সেই পানির পাইপটি নিজের কোমরে বেঁধে হাঁটতে শুরু করে। রাসেলও তার সঙ্গে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর রাসেল বাথরুমে যাওয়ার জন্য জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। সেখানে হঠাৎ সে বিশাল একটি অদ্ভুত পাখির পায়ের ছাপ দেখতে পায়। কৌতূহলবশত সে সেই ছাপ অনুসরণ করতে থাকে এবং স্নাইপ স্নাইপ বলে ডাকতে থাকে। একটু পর সে একটা জায়গায় দাঁড়িয়ে চকলেট খেতে থাকে। ঠিক তখনই কেউ লুকিয়ে লুকিয়ে তার চকলেট খেয়ে নিচ্ছিল। রাসেল ডাক দিতেই জঙ্গল থেকে বেরিয়ে আসে বিশাল আকৃতির এক রঙিন পাখি। রাসেল আনন্দে তাকে কার্লের কাছে নিয়ে গিয়ে বলে, দেখো, আমি তোমার স্নাইপ পাখিটাকে খুঁজে পেয়েছি। পাখিটাকে দেখে কার্ল অবাক হয়ে যায়, সাথে কিছুটা ভয়ও পায়। সে পাখিটাকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু পাখিটা ভয় না পেয়ে বরং রাসেলের কাছেই ঘোরাঘুরি করতে থাকে। রাসেল সেই পাখিটার নাম রেখেছিল কেভিন। এরই মধ্যে তাদের বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়, আর পাখিটিও তাদের সঙ্গে হাঁটতে শুরু করে। এর কিছুক্ষণ পর হঠাৎ কার্ল কারোর কথা বলার শব্দ শুনতে পায়। প্রথমে সে ভেবে বসে সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারে সেটি একটি পাথর। এরপর সে দেখতে পায় কথাগুলো আসলে বলছিল একটি কুকুর। কার্ল আর রাসেল দুজনেই অবাক হয়ে যায়। কুকুরটি নিজের পরিচয় দিয়ে জানায় তার নাম ডাগ। তার গলায় থাকা একটি বিশেষ যন্ত্রের কারণে সে মানুষের ভাষায় কথা বলতে পারে। এরপর ডাগ সেই বিশাল পাখিটিকে দেখে জানায় সে বহুদিন ধরে এই পাখিটিকেই খুঁজছে। এদিকে আরও কয়েকটা কুকুর দূরে এই পাখিটাকেই খুঁজছিল। ডাগের গলায় লাগানো বিশেষ কলারের সঙ্গে একটা ছোট্ট ক্যামেরাও ছিল। সেই ক্যামেরার মাধ্যমে দূরে থাকা সেই কুকুরগুলো ডাগ কী করছে সবকিছুই দেখতে পাচ্ছিল। হঠাৎ ক্যামেরায় কেভিনকে দেখে তাদের দলের লিডার, যার নাম ছিল আলফা, সে ডাগকে ডেকে বলে, ডাগ, তুমি এখন কোথায়? তোমার সামনে যে পাখিটা দাঁড়িয়ে আছে ওটাই তো আমরা এতদিন ধরে খুঁজছি। ডাগ কিছু বলার আগেই কৌতূহলী রাসেল এগিয়ে এসে ডাগকে বলতে থাকে, তুমি কার সঙ্গে কথা বলছো, এবং কলারের বোতাম টিপে দেয়। সঙ্গে সঙ্গে ভিডিওটির সংযোগ বন্ধ হয়ে যায়। তাই সে বাকি কুকুরগুলোকে নিয়ে দ্রুত সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে ডাগ আর কেভিনের জন্য কার্ল খুবই বিরক্ত হচ্ছিল। ডাগ বারবার কার্লকে বলছিল পাখিটাকে আমার সঙ্গে যেতে হবে, আমার মাস্টার ওকে দেখে খুব খুশি হবে, এবং কার্লকেও বারবার মাস্টার বলে সম্বোধন করতে থাকে। তখন কার্ল বিরক্ত হয়ে তাকে থামিয়ে বলে, আমি কিন্তু তোমার মাস্টার নই। ঠিক তখনই ডাগের চোখ পড়ে কার্লের লাঠির মাথায় লাগানো টেনিস বলের দিকে। সঙ্গে সঙ্গে সে সব কিছু ভুলে শুধু বল বল বলে লাফাতে শুরু করে। সুযোগ বুঝে কার্ল বলটা অনেক দূরে ছুঁড়ে মারে, আর রাসেলের কাছ থেকে কিছুটা চকলেট নিয়ে দূরে ছুঁড়ে মারে কেবিনের জন্য। এরপর কার্ল রাসেলকে নিয়ে তাড়াতাড়ি জঙ্গলের ভেতর দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেকটা পথ হাঁটার পর কার্ল হাঁফ ছেড়ে বলে, মনে হয় এবার ওদের হাত থেকে বাঁচতে পেরেছি। কিন্তু ঠিক তখনই পেছনে তাকিয়ে দেখে ডাগ আর কেভিন আবারও তাদের সামনেই দাঁড়িয়ে আছে। এটা দেখে কার্ল একেবারে হতাশ হয়ে যায়। রাত হয়ে গেলে তারা সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। রাসেল একটি তাঁবু বানানোর চেষ্টা করলেও কিছুতেই ঠিকমতো বানাতে পারে না। তখন কার্ল তাকে জিজ্ঞাসা করে, তোমার স্কাউটে কি এগুলো শেখায় না? রাসেল একটু চুপ করে থেকে হাসি মুখেই উত্তর দেয়, অনেক কিছুই শেখায়, কিন্তু সব কিছু তো বই থেকে শেখা যায় না। রাসেল জানায় আগে তার বাবা মাঝে মাঝে তাকে নিয়ে রাস্তার পাশে বসে শুধু গাড়ি গুনতো। শুনতে খুব সাধারণ একটা কাজ মনে হলেও ওটাই ছিল তার জীবনের সবচেয়ে আনন্দের সময়, কারণ এখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। তাই সে এখন আর বাবার সঙ্গে আগের মতো সময় কাটাতে পারে না। সে শুধু আশা করছে এই শেষ এল্ডার অ্যাসিস্ট্যান্স বেজ পেলেই হয়তো তার বাবা অনুষ্ঠানে তাকে দেখতে আসবে। রাসেলের কথাগুলো শুনে কার্ল ওর নিজের একাকী জীবনের কথা ভাবতে থাকে। এসব কথা ভাবতে ভাবতেই রাত কেটে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে তারা দেখে কেভিন উড়ন্ত বাড়ির ছাদের উপরে দাঁড়িয়ে অদ্ভুতভাবে ডাকছে। ডাক তখন জানায় কেভিন আসলে তার বাচ্চাদের ডাকছে। তখন ওই রাসেল অবাক হয়ে বলে, তার মানে কেভিন একটা মা পাখি? আমি তো এতক্ষণ ভেবেছিলাম ও ছেলে। কিছুক্ষণ পর কেভিন নিজের বাচ্চাদের কাছে চলে যায়। ঠিক তখনই আলফার নেতৃত্বে একদল কুকুর সেখানে এসে হাজির হয়।
কুকুরগুলো পাখিটাকে না পেয়ে কার্ল, রাসেল আর ডাককে তাদের মালিকের কাছে নিয়ে যায়। সেখানে গিয়ে কার্ল অবাক হয়ে দেখে কুকুরগুলোর মালিক আর কেউ নয়, বরং তার ছোটবেলার আদর্শ বিখ্যাত এক্সপ্লোরার চার্লস মান্টোজি ছিল। কার্ল তাকে জানায় ছোটবেলা থেকেই সে এবং তার স্ত্রী এলি চার্লসের অনেক বড় ভক্ত। নিজের ভক্তদের পেয়ে চার্লসও তাদের আন্তরিকভাবে নিজের বিশাল এয়ারশিপে আমন্ত্রণ জানায়। সেখানে গিয়ে কার্লরা দেখতে পায় বছরের পর বছর ধরে সংগ্রহ করা অসংখ্য বিরল প্রাণীর কঙ্কাল আর স্মৃতিচিহ্ন দিয়ে পুরো এয়ারশিপ সাজানো। চার্লস একটি বিশাল পাখির কঙ্কাল দেখিয়ে জানায় এই রহস্যময় পাখির জীবন্ত প্রমাণ খুঁজতেই সে এত বছর ধরে প্যারাডাইস ফলসে পড়ে আছে। কারণ একসময় সবাই তাকে মিথ্যাবাদী বলেছিল আর সে যে কোনো মূল্যে নিজের সম্মান ফিরে পেতে চায়। কঙ্কালটি দেখে রাসেল হঠাৎ বলে ওঠে, এটা তো কেভিনের মতো দেখতে। ও তো এতক্ষণ আমাদের সাথে ছিল। কেভিন আমার কাছ থেকে চকলেট খেতে খুবই পছন্দ করে। সরল মনে রাসেল সব বলতে শুরু করলেও কার্ল দ্রুত কথাটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। কারণ এতক্ষণে কার্লও বুঝে গেছে ছোটবেলায় যার সাহস আর এক্সপ্লোরের গল্প শুনে বড় হয়েছে, আজ সে সেই মানুষটি নয়। কেভিনকে ধরার নেশায় তাকে এতটা নিষ্ঠুর করে তুলেছে। কার্ল যখন কথা ঘুরিয়ে সেখান থেকে চলে যাওয়ার কথা বলে, তখন চার্লস তাদের খাওয়ার জন্য এখানে থেকে যেতে বলে। কিন্তু ঠিক সেই সময় এয়ারশিপের বাইরে থেকে কেভিনের ডাক শোনা যায়। রাসেল জানালার বাইরে তাকিয়ে দেখে কেভিন তাদের উড়ন্ত বাড়িতে দাঁড়িয়ে আছে। আর তখন চার্লসও অবাক হয়ে সেদিকেই তাকিয়ে থাকে। সুযোগ বুঝে কার্ল ও রাসেল দ্রুত সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু চার্লসের কুকুরগুলো তাদের ধাওয়া করে। শেষ পর্যন্ত ডাক নিজের দলের বিরুদ্ধে গিয়ে তাদের পালাতে সাহায্য করে। অনেক কষ্টে তারা কেভিনের পিঠে চড়ে নিজের উড়ন্ত বাড়িটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। তবে পালানোর শেষ মুহূর্তে আলফা কেভিনের পায়ে কামড় বসিয়ে দেয়। এদিকে আহত হওয়ার পরও কেভিন নিজের বাচ্চাদের কাছে পৌঁছানোর জন্য এগিয়ে চলতে থাকে, কিন্তু কেভিন আর হাঁটতেই পারছিল না। তাই কার্ল আর রাসেল তাকে উড়ন্ত বাড়িতে তুলে ধীরে ধীরে তার বাচ্চাদের কাছে নিয়ে যেতে শুরু করে। এদিকে চার্লস ডাগের গলায় থাকা ট্র্যাকার ডিভাইসের সাহায্যে আবারও তাদের খুঁজে বের করে ফেলে। সে বিশাল একটি জাল ছুঁড়ে কেভিনকে ধরে ফেলে এবং কার্লের উড়ন্ত বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এলিকে হারানোর পর এই বাড়িটাই ছিল কার্লের সবচেয়ে মূল্যবান স্মৃতি, তাই সে আগুন নেভাতেই ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে চার্লস কেভিনকে নিয়ে এয়ারশিপে করে চলে যায়। এতে করে রাসেল ভীষণ কষ্ট পায়। সে রাগ করে কার্লকে বলে, তুমি ভালো মানুষ নও, আমার সেই স্পেশাল বেজেরও কোনো দরকার নেই। এই বলে নিজের বেজের বেলটা খুলে রেখে কিছু বেলুন নিজের কোমরে বেঁধে একাই কেভিনকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। রাসেল চলে যাওয়ার পর কার্ল একা বসে এলির কথা মনে করে তার অ্যাডভেঞ্চার বুকটি খুলে দেখতে থাকে। সেখানে তাদের আনন্দের মুহূর্তগুলোর ছবি আর শেষ পাতায় এলির একটি লেখা দেখতে পায়। সে লিখেছে, আমাদের সুন্দর জীবনের জন্য ধন্যবাদ, এবার তুমি নতুন একটা অভিযানে বেরিয়ে পড়ো। এই কথাগুলো পড়ে কার্ল বুঝতে পারে এলির স্মৃতিকে আগলে রাখাই নয়, তার স্বপ্ন আর আদর্শকে বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় দায়িত্ব। তাই সে একে একে বাড়ির সব ভারী আসবাবপত্র বাইরে ফেলে দিয়ে বাড়িটাকে আবার আকাশে উড়িয়ে রাসেল আর কেভিনকে উদ্ধার করতে ছুটে যায়। এদিকে চার্লস রাসেলকে ধরে একটি চেয়ারের সঙ্গে বেঁধে আকাশ থেকে ফেলেই দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই কার্ল তাকে বাঁচিয়ে নেয় আর শুরু হয় চার্লসের সঙ্গে এক দুর্দান্ত লড়াই। আর এই লড়াইটা এতটাই রোমাঞ্চকর ছিল যা এক্সপ্লেন করে বলা সম্ভব না। একসময় নিজের লোভের কারণে চার্লস আকাশ থেকে নিচে পড়ে যায় আর কার্ল, রাসেল, ডাগ ও কেভিন সবাই নিরাপদে ফিরে আসে। ডাগ এখন সেই কুকুরগুলোর লিডার হয়ে যায়। কেভিন তার বাচ্চাদের কাছে ফিরে যায় আর রাসেল পেয়ে যায় তার কাঙ্ক্ষিত বেজটি। তবে সেই অনুষ্ঠানে রাসেলের বাবা আসেনি। রাসেলের বাবার সেই অপূর্ণ স্থানটি পূরণ করতে কার্ল সেখানে আসে। আর শেষ মুহূর্তে দেখা যায় রাসেল আর কার্ল মিলে রাস্তার পাশে আইসক্রিম খেতে খেতে আশেপাশের গাড়িগুলো গুনছিল। কার্লও বুঝতে পারে জীবনের সবচেয়ে সুন্দর অ্যাডভেঞ্চার কখনো কখনো নতুন মানুষদের সঙ্গেই শুরু হয়।
আর কার্লের উড়ন্ত সেই বাড়িটিও ঠিক প্যারাডাইস ফলসের পাশে গিয়ে দাঁড়িয়েছিল, যেমনটা এলি চাইতো। আর এভাবেই শেষ হয়ে যায় আজকের এই সুন্দর অ্যাডভেঞ্চারের গল্পটি। এই গল্পটি আমাদের শেখায় জীবনের সব স্বপ্ন পূরণ হয় না, কিন্তু তাই বলে জীবন থেমে থাকে না। কখনো কখনো নতুন মানুষ, নতুন সম্পর্ক আর নতুন পথই আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার হয়ে আসে। তাই অতীতের কষ্টকে আঁকড়ে না ধরে নতুন আশা নিয়ে সামনে এগিয়ে চলাই জীবনের আসল অ্যাডভেঞ্চার। আশা করি আজকের এক্সপ্লেনেশনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।